আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আচ্ছা আমরা একটু আমাকে বলবো যে স্ক্রিন শেয়ারটা দেখা যায় কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ গোলস এন্ড ফাংশনস অফ ফিনান্স নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: ডিফাইন ফিনান্স, meaning of financial management, objectives, functions and importance of financial management, reasons for wealth maximization is superior than profit maximization. চলে যাই আমাদের মূল আলোচনা। What is finance? What is finance? Finance বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু এটা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি যে ফিনান্স বলতে আমরা কি বুঝি। তোমাদের এখানে যেহেতু কম্পালসারি ইংলিশ, দ্যাট মিন্স এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তোমাদেরকে অবশ্যই ইংলিশে লিখতে হবে, বাংলায় লেখা যাবে না। তো এগুলো কিন্তু সবই তোমাদেরকে ইংলিশে পড়তে হবে তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা ক্লাসটা বাংলায় নিব, বাট তোমাদের লিখতে হবে ইংলিশে, ঠিক আছে? তো আমরা নরমালি ফিনান্স বলতে কি বুঝি, তোমাদের আইডিয়াটা কি? আমি আসলে তোমাদের আইডিয়াটা নিব, সাথে কিছু জিনিস আমি অ্যাড করব। ফিনান্স বলতে আমরা এক কথায় কি বলি, কি বোঝাই বলো তো? আমাদের ফিনান্সের অর্থায়ন। অর্থায়ন বলতে আমরা কি বুঝি? অর্থ সংগ্রহ করাকে বুঝি। যে কেউ পার্টিসিপেট করো। আমরা ফিনান্স বিনিময় মূল্য হিসাবে স্যার অর্থনৈতিক যে কাজ, অর্থনৈতিক মানে যে কাজের মধ্যে আমাদের টাকার এটা আসে, কথাটা আসে, সেটাকে হচ্ছে আমরা মূলত অর্থনৈতিক বা আমাদের ফিনান্স অর্থায়ন বলি। সেটা হচ্ছে মানে আমাদের যে কোনো ভাবে হতে পারে সেটা অর্থায়ন, যেমন এটার ভ্যালু অর্থের সাথে শুধু অর্থ রিলেটেড, হ্যাঁ অর্থ রিলেটেড এটা ফিনান্স বলবো। এটা কিন্তু আসলেও তুমি যে কথাটা বলছো কথাটা কিন্তু ঠিক না। আমরা হ্যাঁ, আমরা যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই সে বলবে হয়তো অর্থ সংক্রান্ত বিষয়টা যেখানে আলোচনা করা হয় সেটাই ফিনান্স, অথবা অর্থ সংগ্রহের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো সেটা হচ্ছে ফিনান্স। এটা অনেকেই বলবে। তুমি বলবে ওই যে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করো, সেও কিন্তু বলবে। বাট আসলে অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিনান্স আমাদেরকে কিন্তু জানতে হবে যে হোয়াট ইজ ফিনান্স and what is the actual meaning of finance. Then আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে finance is the process of acquisition, investment and proper utilization of resources of an organization. That means finance বলতে শুধু acquisition বোঝায় না, যেটা বলা অর্থ সংগ্রহ করা, সেটাকে বোঝায় না। অর্থ সংগ্রহ করার পরে সেই অর্থটা কোথায় বিনিয়োগ করা হবে সেই ডিসিশনও কিন্তু এই ফিনান্সের ক্ষেত্রেই তোমার নিতে হয়। এবং শুধু বিনিয়োগ করলেই সেটাকে আমরা ফিনান্স বলি না। এই বিনিয়োগকৃত অর্থের প্রপার ইউটিলাইজেশন এনশিওর করা, হ্যাঁ, এই যে প্রক্রিয়া বা কাজ, এটাই হচ্ছে ফিনান্স। তাহলে আমরা বলতে পারি যে ফিনান্স হচ্ছে is the process of acquisition, investment and proper utilization of resources of an organization. অথবা আমরা এটা বলতে পারি যে ফিনান্স is a management of money and other valuables assets which can be easily converted into cash. অর্থাৎ ফিনান্স বলতে অর্থের ব্যবস্থাপনাকে বোঝায়। আসলে যখন আমরা অর্থের ব্যবস্থাপনা বলি তখন সেটা কিন্তু ফিনান্স না হয়ে সেটা কিন্তু আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে চলে যায়।
কাজে এই যে সংজ্ঞাগুলো দেয়া হয়, ফিনান্স ইজ দ্য ম্যানেজমেন্ট অফ মানি, আসলে এটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সংজ্ঞা। আর নরমালি আমরা যদি ফিনান্স কি এটা যদি বলি, তাহলে আমার ওটাকেই বোঝায় যে অ্যাকুইজিশন, ইনভেস্টমেন্ট আর প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস বা প্রপার ইউটিলাইজেশন অফ মানি। এটা কে বোঝায় যে সকল রিসোর্সেস অর মানি যেটাকে কি করা যায়, দ্যাট ক্যান বি ইজিলি কনভার্টেড ইনটু ক্যাশ, যেটা ক্যাশে কনভার্ট করা যায়। সেটা কিন্তু সিকিউরিটিজ হতে পারে, বা ক্যাশ ইকুইভ্যালেন্ট যেগুলো আছে সেগুলো হতে পারে, যেটাকে সহজে আমরা কি করতে পারি, ক্যাশ করতে পারি। ওকে, তো আমরা এবার সংজ্ঞাগুলো আমরা বাসায় দেখে নিব। আমার মনে হয় সংজ্ঞাগুলো তোমাদের আলোচনা এখানে করার কিছু নাই। তোমাদের কাছে যদি ভিডিও থাকবে, এই সংজ্ঞাগুলো আমরা এখান থেকে মনে হয় দেখে নিতে পারবো। তারপর একটা সংজ্ঞা তোমাদেরকে বলি, এখানে গিটম্যান এর যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে ফিনান্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। এই যে একটা শব্দ, আর্ট এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। যে আর্ট আর সায়েন্স, এই দুটো আমরা তো জানি যে আর্ট হচ্ছে কি, কলা, কৌশল, টেকনিক। হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য মানি, এটা হচ্ছে সাম টেকনিক্স দ্যাট ইউ শুড টেক অর ইউ শুড অ্যাপ্লাই ইন ম্যানেজিং মানি। সেটা হচ্ছে তোমার আর্ট। আর সায়েন্স হচ্ছে যে ফলোইং সাম রুলস এন্ড রেগুলেশন টু ম্যানেজ মানি। অর্থাৎ আমরা যখন কতগুলো রুলস এন্ড রেগুলেশন মেনে তারপর আমরা অর্থের ব্যবস্থাপনা করি, তখন সেটাকে আমরা ফিনান্স বলি। বা যখন এই কলা কৌশল আমরা গ্রহণ করে থাকি, সেটাকে আমরা ফিনান্স বলি। অর্থাৎ দুটো মিলেই সেখানে কি থাকবে, তোমার নিয়ম নীতির মাধ্যমে সুন্দর টেকনিক্যালি আমরা যদি মানিকে ম্যানেজ করতে পারি, তাহলে সেটা হবে ফিনান্স। এখন সেই জিনিসটা কি, সেই জিনিসটা দেখো যে আমার প্রতিষ্ঠানে টাকা দরকার, আমার প্রতিষ্ঠানে কি দরকার, টাকা দরকার। টাকাটা কোথা থেকে আসবে, টাকা দরকার, অনেক সোর্স আছে টাকা দেওয়ার জন্য। অনেকে কিন্তু বসে আছে তোমাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু সবাই টাকা দিলে সবার কাছ থেকে টাকা নেওয়া যাবে না, সবার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। আমাকে কি দেখতে হবে, আমাকে অনেক কিছু চিন্তা করতে হবে। এখানে দেখতে হবে যে আমার ইন্টারেস্ট রেটটা কে বেশি নিচ্ছে, কে কম নিচ্ছে, আমার যে অব্লিগেশন গুলো আছে, যে আমাকে কি কি তারা দিচ্ছে, রুলস দিচ্ছে, সেই রুলস গুলো আমি আমার পক্ষে পালন করা সম্ভব কিনা, বা তাদের কন্ডিশন যেগুলো আছে সেই কন্ডিশন গুলো আসলে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা, বা এর অপরচুনিটি কস্টটা কেমন, এগুলো কিন্তু চিন্তা করতে হবে। চিন্তা করে তারপর আমাকে সোর্স খুঁজে বের করতে হবে যে তুমিও তোমার কাছ থেকে লোন পেতে পারি, আবার আমি ব্যাংকের কাছ থেকে পেতে পারি, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেতে পারি, বা অন্য যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো থেকে আমি কিন্তু মানি পেতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে আমার কস্টটা বেশি পড়ে। যে ক্ষেত্রে কস্ট বেশি পড়ে সেক্ষেত্রে আমরা ওই সোর্সটা থেকে আমি অর্থ সংগ্রহ করব না। দিস ইজ দ্য টেকনিক, দিস ইজ দ্য আর্ট, আন্ডারস্ট্যান্ড। আর হচ্ছে এটা কিভাবে করব, সেটা হচ্ছে যে রুলসে আমরা করি, সেটা হচ্ছে সায়েন্স। যে এখন আমার ধরো দরকার হচ্ছে তোমার একসাথে কম টাকা, আমার এখন বেশি টাকা দরকার নেই, আমি এখন কি করব, শর্ট টার্ম ফাইন্যান্সিং করব। আমার লং টার্ম ফাইন্যান্সিং করার দরকার নাই, কিন্তু আমার টাকাটা দরকার 10 বছরের জন্য, 20 বছরের জন্য। সেই ক্ষেত্রে আমি কেন শর্ট টার্ম ফাইন্যান্সিং এ যাব, আমাকে কি করতে হবে, তখন লং টার্ম ফাইন্যান্সিং এ যেতে হবে। এই যে বিষয়গুলো, যে এগুলোকে আমরা আমরা অর্থের ব্যবস্থাপনা বলতে যে এই কাজগুলোকেই বোঝাবো, যে অর্থ কিভাবে সংগ্রহ করব, এই অর্থটা সংগ্রহ করলাম এবার কোথায় বিনিয়োগ করব। সব জায়গায় বিনিয়োগ করলে তো আমরা প্রপার ইউটিলাইজেশন, ম্যানেজিং মানি হলো না, মানিকে ম্যানেজ করতে পারলাম না। এমন এক জায়গা ইনভেস্ট করলাম, জীবনে রিটার্ন ফিরে আসবে না, তাহলে কি আমরা কি মানিকে ম্যানেজ করতে পারলাম, অর্থের কিন্তু ইউটিলাইজেশন করতে পারলাম না, তাই না? আবার দেখো যে আমি ইনভেস্ট করলাম, ঠিক আছে, কিন্তু এই ইনভেস্টমেন্টটাকে কিন্তু কি করতে হবে, আমার নার্সারিং করে সেখান থেকে কিন্তু অপটিমাম আউটকাম আমাকে বের করে নিয়ে আসতে হবে। তো সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে তোমার কিভাবে তুমি ব্যবস্থাপনা কাজগুলো করো, কিভাবে প্ল্যান করবা, অর্গানাইজ করবা, কোঅর্ডিনেট করবা, এগুলো করে কিভাবে তুমি কম খরচে বেশি জিনিস উৎপাদন করতে পারো, সেই যে টেকনিক গুলো, সেগুলো হচ্ছে আসলে ফিনান্স। এবার আমরা আসি, হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি সেটা আমরা দেখব।
এটা হচ্ছে যে এই যে আমরা একটু আগে যে কথাগুলো বললাম যে অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ বা অর্থের প্রপার ইউটিলাইজেশন এনশিওর করা, এটা করতে যে একজন ম্যানেজার তাকে কি করতে হয়? প্ল্যান করতে হয়, অর্গানাইজ করতে হয়, ডিরেক্ট করতে হয়, লিড করতে হয়, কন্ট্রোল করতে হয়। এই যে যে কাজগুলোর দ্বারা তারপরে তোমার অর্থের ব্যবস্থাপনা হয়ে থাকে, এটিই হচ্ছে আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা জানি যে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, তাই না? তাহলে এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, এটা কিসের জন্য? এগুলো হচ্ছে অর্থ সংগ্রহ করার জন্য, অর্থ বিনিয়োগ করার জন্য এবং অর্থের প্রপার ইউটিলাইজেশন এনশিওর করার জন্য। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে এই জি জি কাজগুলো স্যার, যখন বুঝতে আমরা পারছি। প্ল্যান করে, অর্গানাইজ করে, অর্থাৎ একটা সিকুয়েন্সিয়ালি অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আমরা যখন এই কাজগুলো করব, তখনই সেটা হয়ে যাবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আর ওই যে যে কাজগুলো আমরা বলেছিলাম যে অর্থ সংগ্রহ করা, অর্থ বিনিয়োগ করা, অর্থের প্রপার ইউটিলাইজেশন এনশিওর করা, এটা হচ্ছে ফিনান্স। আর এটাকে যখন আমরা প্ল্যানের দ্বারা, অর্গানাইজের দ্বারা, ডিরেক্টের দ্বারা, কন্ট্রোলিং এর দ্বারা সঠিকভাবে আমরা যখন এই কাজগুলো করব, তখন সেটা হয়ে যাবে কি? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। ওকে, ফাইন। আমরা এবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডেফিনিশন গুলো, এগুলো তোমরা একটু দেখে নিবা। আমার মনে হয় যে এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। এগুলো দুইটা বা তিনটা সংজ্ঞা, তোমরা দুইটা সংজ্ঞা দেখলেই হবে। দুইটা সংজ্ঞা তোমরা এখান থেকে দেখে নিও। এবার আমরা আসি যে স্কোপ অর এলিমেন্টস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বা অনেক ক্ষেত্রে এটা এইভাবে তোমার পরীক্ষায় থাকে যে হোয়াট টাইপস অফ ডিসিশন মাস্ট বি টেকেন বাই ফিনান্সিয়াল ম্যানেজার, বা অনেক সময় থাকে যে হোয়াট আর দ্য রুলস অফ ফিনান্সিয়াল ম্যানেজার, ফিনান্সিয়াল ম্যানেজারের ভূমিকা কি, অথবা ফিনান্সিয়াল ম্যানেজারকে কি ধরনের ডিসিশন মেক করতে হয়। একজন ফিনান্সিয়াল ম্যানেজার সে অর্থ সংক্রান্ত অনেক কাজই তিনি করে থাকেন, অনেক ধরনের ডিসিশন তিনি নিয়ে থাকেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিসিশন গুলো তিনি নিয়ে থাকেন এই তিনটি ডিসিশন। একটা হচ্ছে তোমার ফাইন্যান্সিং ডিসিশন, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, আরেকটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। তো তোমরা এই ক্ষেত্রে ফাইন্যান্সিং ডিসিশনকে প্রথমে রাখবা, কারণ আমরা কিন্তু প্রথমে ফাইন্যান্সের কথা চিন্তা করি, তারপরে কিন্তু ইনভেস্ট করি, এরপরে ডিভিডেন্ডের কথা চিন্তা করি। কাজে সিকুয়েন্সিয়ালি যদি তোমরা রাখো তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে একজন ম্যানেজারকে কি করতে হয়? তার ফিনান্সিয়াল ডিসিশন নিতে হয় যে কোন কোন উৎস আছে অর্থের, অর্থাৎ আমার তো টাকা দরকার, এখন এই টাকা কোথা থেকে আমি পেতে পারি, এবং তাদের কন্ডিশন গুলো কি, তাদের ইন্টারেস্ট রেট কত, কার কাছ থেকে নিলে আমাদের সুযোগ সুবিধা আমরা বেশি পাবো, ইন্টারেস্ট রেট কম পাবো, এই বিষয়গুলো চিন্তা করা। দেন সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, যে এই ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যাপিটাল বাজেটিং করে থাকি। আমরা ওই যে যেটা পড়ে আসছি, কিছু টেকনিক ফলো করে থাকি, যেমন পেব্যাক পিরিয়ড, আইআরআর, এআরআর, এনপিভি, এগুলোর মাধ্যমে কি করা হয়? ডিসাইড করা হয় যে আমার সামনে 3টা প্রজেক্ট আছে বা 4টা প্রজেক্ট আছে, এখান থেকে আমি কোন প্রজেক্টে আমি ইনভেস্ট করব, কোন প্রজেক্ট আমার জন্য প্রফিটেবল হবে, কোন প্রজেক্ট থেকে আমি কম সময়ে টাকা রিটার্ন পাবো, বা বেশি লাভ করতে পারবো। এই এই জিনিসগুলো কিন্তু এই ক্ষেত্রে একজন ফিনান্সিয়াল ম্যানেজারকে চিন্তা করতে হয়। দেন তারপরে তুমি ইনভেস্ট করলা, ইনভেস্ট করার পরে দেন আসে হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। তুমি লাভ করলা, ধরো এখন এই লাভের টাকাটা তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবা? তোমার কাছে তো প্রতিষ্ঠানে তুমি টোটাল টাকাটা আসলে রেখে দিবা না, হ্যাঁ? তো এখন কথা হচ্ছে তুমি চাইলে রেখেও দিতে পারো, কিন্তু কখন তুমি রেখে দিবা, কখন তুমি রেখে দিবা না, বা যদি তুমি ডিভিডেন্ড দাও তাহলে কখন কতটুকু দিবা, সেই বিষয়গুলো কিন্তু ভাইটাল একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে ডিভিডেন্ড দিলে শেয়ার হোল্ডাররা খুশি হয়, অনেক সময় ডিভিডেন্ড না দিলেও শেয়ার হোল্ডাররা খুশি হয়। এখন কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এই নেচার অফ শেয়ার হোল্ডার, তোমার যে শেয়ার হোল্ডার আছে তাদের নেচারটা কেমন, তাদের আর্থিক অবস্থা কেমন, তারা কি চায়। যদি তারা নিয়মিত ডিভিডেন্ড চায়, ডিভিডেন্ড দিবা। যদি ডিভিডেন্ড না চায়, তারা মনে করে যে না আমারই তো টাকা, প্রতিষ্ঠানে যদি থাকে তাহলে আরো রিইনভেস্টমেন্ট হবে, রিইনভেস্টমেন্ট হলে সেক্ষেত্রে কি হবে, আমারই লাভ হবে, আমি নিব কেন, শুধুমাত্র রিইনভেস্টমেন্টে ব্যবহার হবে, তখন কিন্তু তারা কিন্তু ডিভিডেন্ড বেশি নিবে না। আবার এখন কোম্পানি বা প্রতিষ্ঠান যদি দেখে যে আসলে আমি টাকা রেখে কি করব, টাকা তো রেখে আমার রিইনভেস্টমেন্টের সুযোগ নাই, অথবা ইনভেস্ট করলে লাভ হবে না, এখন সেই পরিস্থিতি নাই,
এই যে করোনা সিচুয়েশন, এখন হয়তো আমার ব্যবসা ভালো হবে না, তাহলে আমি ইনভেস্ট করে কি করবো? বেটার আমার লাভটা আমি কি করি, শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিই। তাহলে কোম্পানি তার অবস্থা বুঝে কি করতে পারে, এই ডিসিশনটা নিতে পারে। তাহলে বুঝতে পেরেছো যে একজন ম্যানেজারকে যে ভাইটাল ডিসিশন নিতে হয় সেগুলো কি কি। আমরা এই ক্ষেত্রে আরেকটু স্পেসিফাই করে দেখিয়েছি যে এখানে ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে কি করতে হয়, ক্যাপিটাল বাজেটিং করতে হয় আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হয়। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে যে প্রতিষ্ঠানে যে কারেন্ট অ্যাসেট আছে সেই কারেন্ট অ্যাসেট কত ইফেক্টিভলি আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে দেখো যে তুমি একজনের কাছ থেকে কাঁচামাল ক্রয় করলা, এখন কাঁচামালের টাকা তুমি এখন নগদ দিতে পারো, আবার 2 মাস পরেও দিতে পারো। এখন 2 মাস পরে দিলে সেই ক্ষেত্রে সুবিধাটা কি, যে ওই টাকা তুমি কিন্তু এই 2 মাস খাটাতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি এই টাকা থেকে অতিরিক্ত লাভ আসবে। কাজেই আমি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের দ্বারা আমি ইনভেস্টমেন্ট প্রপার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি, ক্যাপিটাল বাজেটিং এর দ্বারা নিতে পারি। আর ফিনান্সিং ডিসিশনটা কস্ট অফ ক্যাপিটাল করে আমরা নিতে পারি, যে কোনটার কস্ট বেশি কোনটার কস্ট কম। ক্যাপিটাল স্ট্রাকচার করে আমরা নিতে পারি, যে আমরা 4টা সোর্স অফ ক্যাপিটাল আছে, তাহলে আমরা কোনটা নিব, আমরা লোন নিব নাকি আমরা নিজের টাকা ইনভেস্ট করব নাকি আমরা মানে কোনো ডিবেঞ্চার ইস্যু করব, কি ধরনের আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটা করব, তাহলে আমাদের লাভ বেশি হবে। এটা চিন্তা করে লিভারেজ সংক্রান্ত ডিসিশন আমাদেরকে, যে আমরা কি সবই লোন করে ইনভেস্ট করব না কতটুকু লোন করে ইনভেস্ট করব। লোন করে ইনভেস্ট করলে সেই ক্ষেত্রে আমার এই লিভারেজটা কি পজিটিভ ইমপ্যাক্ট আসে নাকি আমার লিভারেজের নেগেটিভ ইমপ্যাক্ট আমার প্রতিষ্ঠানে পড়ে। তো এই লিভারেজের ইমপ্যাক্টটা দেখে যদি আমার লোন করলে বেশি লাভ হয়, বেশি আমার লাভের পরিমাণটা বেশি হয়, তখন আমরা এই ক্ষেত্রে লোনটা করব। আর যদি দেখি না লোন করার চেয়ে নিজের টাকা ইনভেস্ট করলে ভালো, কারণ লোন করলে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে তোমাকে কি করতে হচ্ছে, লাভের একটা অংশ তাকে দিতে হচ্ছে। ধরো তোমার 2 কোটি টাকা আছে, এখন তুমি দেখতেছো যে লোন করলে তোমার সেই ক্ষেত্রে তোমার 13% বা 14% তোমাকে লাভ তাকে দিয়ে দিতে হচ্ছে। তো তুমি যদি লোন না করে নিজের টাকা ইনভেস্ট করো, তাহলে তো ওই 13% তোমার থাকবে, কি থাকবে না? থাকবে। কিন্তু যদি এরকম হয় যে না আসলে এই ক্ষেত্রে আমি লসের সম্ভাবনা আছে, বা এই ক্ষেত্রে আমার মানে আমি নিজের টাকা অন্য জায়গায় খাটিয়ে সেখান থেকে বেশি লাভ করতে পারবো, তাহলে আমি কি করবো, আমি লোন করে আমি এখানে ইনভেস্ট করবো, আমি নিজের টাকা খাটাবো না। জি স্যার। ইয়াতে চলে যাই, অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলো কি, এটা আমরা যদি দেখি যে ব্রড উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, যেটা নিয়ে তোমাদের আলোচনা করা আছে, পরীক্ষাও থাকে, যে তুমি কি প্রফিট ম্যাক্সিমাইজেশন তোমার উদ্দেশ্য হওয়া উচিত নাকি তোমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন উদ্দেশ্য হওয়া উচিত, একটা ফার্মের মূল লক্ষ্য কি হওয়া উচিত। হ্যাঁ, বা কেন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজেশনের উপর সুপিরিয়র, কেন মানুষ চায় ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য, বা সব সময় তো আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে চায় না, কখনো কখনো প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চায়, কখন চায়, এই জিনিসগুলো আর কি। দুটি উদ্দেশ্য তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বেসিক অবজেক্টিভস এর মধ্যে। দেন অপারেশনাল অবজেক্টিভস আছে, তারপরে তোমার সোশ্যাল অবজেক্টিভস আছে, রিসার্চ অবজেক্টিভস আছে, এগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। আমরা কেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করব, আমার মনে হয় যে তোমাদের এগুলো জানার কথা, যে টাইমলি অ্যাবিলিটি অফ রিকুইজিট ফিনান্স, অর্থাৎ আমরা যে টাকাটা আমার লাগবে টাইমলি যদি আমরা সংগ্রহ না করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো না, যে কারণে আমাদের ম্যানেজমেন্ট দরকার, সঠিক করে মতো প্ল্যান যদি করতে পারি তাহলে আমরা টাইমলি টাকাটা পাবো, ইফেক্টিভ ওয়েতে আমরা রিসোর্স গুলো ইউজ করতে পারবো বা ফিনান্সিং করতে পারবো, আমাদের ইনভেস্টমেন্টটা সেফটি এনশিওর হবে। কারণ আমরা বলেছিলাম যে আমরা কি করব, ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করব, সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টটা কি হবে, সেভ হবে। আমাদের মানে যদি আমরা প্ল্যান অনুযায়ী কাজ করি তাহলে আমরা সহজে কি করতে পারবো, লাভবান হতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের এন্টারপ্রাইজ, আমাদের প্রতিষ্ঠানের গ্রোথটা বেশি হবে। এগুলো আমাদের উদ্দেশ্য। আরো সোশ্যাল অবজেক্টিভস আছে, যে আমরা অনেক সামাজিক উদ্দেশ্য কি করতে পারি, অর্জন করতে পারি, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেসিক উদ্দেশ্যের সাথে অপারেশনাল অবজেক্টিভস এর সাথে সোশ্যাল অবজেক্টিভস থাকা জরুরি। হ্যাঁ, যে এই সোশ্যাল অবজেক্টিভ গুলো না থাকলে সাধারণত কি পাওয়া যায় না, পারমিশন পাওয়া যায় না, ট্রেড লাইসেন্স পাওয়া যায় না। হ্যাঁ, যে তুমি শুধু নিজের কথাই ভাববা, সমাজের কথা ভাববা না, সমাজের জন্য তুমি কি করবে, দ্যাটস দ্য ফ্যাক্ট, যে তোমার এমপ্লয়ীদের জন্য তুমি কি করবা, তোমার স্টেক হোল্ডার যারা আছে তাদের জন্য তুমি কি করবে, গভর্নমেন্টের জন্য কি করবে, এই জিনিসগুলো উদ্দেশ্যের মধ্যে থাকে। ওকে, আমরা পরের
ইয়াতে চলে যাবে, slide-এ চলে যাবে। Then functions of financial manager or financial management, এখানে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। মানে স্পেসিফিক্যালি যদি শুধু ফাংশনস আসে তাহলে আমরা যে ডিসিশন গুলোর কথা বলেছিলাম, যে ইনভেস্টমেন্ট ডিসিশন, তারপরে তোমার ফাইন্যান্সিং ডিসিশন, দেন বলেছিলাম আমরা ডিভিডেন্ড ডিসিশন, সেগুলো তো থাকবেই, সাথে আরো আদার্স কিছু জিনিসগুলো, এগুলো তোমরা এখানে নিয়ে আসবে। এগুলোই আমরা একটু ইয়া আকারে, তোমার সার্কেল আকারে এখানে দেখানো আছে। এই যে প্রথমে যেটা করতে হয় সেটা হলো এস্টিমেট ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ কত টাকা তোমার দরকার সেটা। অর্থাৎ তোমার যদি দরকার হয় 10 লাখ টাকা, তুমি তো আর 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিতে পারো না, তাই না? আরেকটু দরকার নেই, তোমার 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট কোথা থেকে পাওয়া যাবে, কত টাকা তোমার আছে, কত টাকা বাকি লোন করা দরকার, হ্যাঁ, সেইগুলো নিয়ে চিন্তা করতে পারো। যে কারণে তোমার প্রথমেই কিন্তু এস্টিমেট করতে হয় যে কত টাকা আমার আছে বা কত টাকা তোমার লোন করতে হবে, ধার করতে হবে। ডিটারমাইন ক্যাপিটাল স্ট্রাকচার, যে আমি কিভাবে আমি অর্থটা সংগ্রহ করব, আমার ক্যাপিটাল স্ট্রাকচার কি থাকবে, আমি কি নিজেরাই সব টাকা দিব, নাকি লোন করে দিব, নাকি ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে দিব, কিভাবে করব। দেন ইভালুয়েট দ্য সোর্সেস অফ ফান্ড গুলোকে আমরা ইভালুয়েট করব কোথায় কস্ট কম থাকে। দেন আমরা প্রফিট হলে সেই প্রফিটে কিভাবে ডিস্ট্রিবিউট করব, এগুলো একজন ফিনান্সিয়াল ম্যানেজার কাজ। দেন মনিটরিং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, অন্যান্য ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো মনিটর। Then why financial management is important? তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা যে দেখলাম এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, যে এই কাজগুলো যদি সঠিকভাবে করা সম্ভব হয় তাহলেই তো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে, তাই না? এখন কথা হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যদি কাজগুলো সঠিকভাবে সম্পাদন করা না যায় তাহলে তো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব না, তোমার যে আলটিমেট গোল ছিল সেটা কিন্তু অ্যাচিভ হবে না। যে কারণে আমাকে কি করতে হবে, আমাকে প্ল্যান করতে হবে, প্ল্যান ওয়াইজ আমাদেরকে চলতে হবে, অর্গানাইজ করতে হবে। দেন আমাকে ওই যে অ্যানালাইসিস এর মাধ্যমে অল্টারনেটিভ সোর্স গুলো বিশ্লেষণ করে সেখান থেকে কোন সোর্সটা কম কষ্ট হবে সেটা আমরা বিনিয়োগ করব। এভাবে আমরা বিভিন্ন কারণে, কারণ আমাদের প্রতিষ্ঠানে যদি লক্ষ্য অর্জন করতে হয়, আমরা যদি আমাদের এমপ্লয়ীদের মান উন্নয়ন করতে চাই, তাদেরকে ট্রেন আপ করতে চাই, আমরা যদি আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর পরিমাণ বাড়াতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দরকার। দেন যে জিনিসটা আমি লাস্ট আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ সুপিরিয়র দ্যান দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কি, প্রফিট ম্যাক্সিমাইজেশন কি, এটা আমাদের জানাটা জরুরি। যে কেউ একজন বলতো যে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মধ্যে কি বুঝি, যদি আমাদের মানে প্রতিষ্ঠান যেটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটা সেটা প্রতিষ্ঠান কোন অবস্থায় আছে, মানে ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, এটা বোঝাচ্ছে। তাহলে প্রফিট যেটা হলো সেটা না, তাহলে আমরা শুনি একটু প্লিজ। প্রফিট ম্যাক্সিমাইজেশন ধারণাটা স্পষ্ট, সবাই মানে প্রফিট ম্যাক্সিমাইজ করা, যেটা এনি হাউ প্রফিট কে বাড়ানো, সেটাই প্রফিট ম্যাক্সিমাইজ করা, টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট অফ অ্যান অর্গানাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মিন্স টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার অফ দ্য কোম্পানি, অর্থাৎ তোমার কোম্পানির শেয়ারের ভ্যালু বাড়ানো, অর্থাৎ তোমার ভ্যালু বাড়ানো। যেমন অ্যাজ এ ম্যান, হ্যাঁ, তুমি চিন্তা করো যে তোমার ডিগনিটি বাড়ানো কিন্তু তোমার মূল লক্ষ্য হওয়া উচিত। তোমার ডিগনিটি কিভাবে বাড়বে? তুমি যখন সৎ পথে চলবা, সৎভাবে চলবা, তোমার একটা ভালো অবস্থান সমাজে থাকবে, তুমি সোশ্যাল ওয়েলফেয়ার করতে পারবা, সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো বেশি করবে, তখন তোমার কি সুনাম কিন্তু বেড়ে যাবে, সবাই তোমাকে চিনবে, সবাই তোমাকে জানবে। আমরা এই যে বড় বড় লোকদেরকে কেন চিনি? হ্যাঁ, কেউ অনেক দানশীল, দানবীর, এই জন্য চিনি। কেউ রাজনীতি করে এই জন্য আমরা চিনি। কেউ আবার অনেক খারাপ, এই কারণে তাকে চিনি। বিভিন্ন কারণে আমরা কিন্তু চিনি। তো এখন কথা হচ্ছে যে এই মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে যে কোম্পানি শেয়ারের মূল্যটাকে বাড়ানো। হ্যাঁ, শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজ করে কখনো শেয়ারের মূল্য বাড়ানো যায় না, কারণ প্রফিট তুমি যে কোনো ভাবে ম্যাক্সিমাইজ করতে পারো। ধরো তুমি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসলা, এখন সেই প্রোডাক্ট মার্কেটে নাই, তুমি 5 টাকার জিনিস তুমি 5000 টাকা নিলে, 5 টাকার জিনিস তুমি 5000 টাকা লোকজন নিবে, কারণ কি লোকজন ওই বিষয় সম্পর্কে জানে না। যেমন আমরা যখন মোবাইল ইউজ করেছি, চিন্তা করো প্রথমে, তখন কিন্তু পার মিনিটে তোমার কত টাকা ছিল? পার মিনিটে আমি ব্যবহার করেছি 10 টাকা করে। হ্যাঁ,
পার মিনিট ছিল 10 7 টাকা টাকা করে। দিছি স্যার, 7 হ্যাঁ, টাকা 8 টাকা। তো এখন কথা হচ্ছে যে এই যে 10 টাকা করে আমি দিলাম, তো ওদের খরচ তো 10 টাকা না, খরচ তো ধরো 1 টাকা। তো 1 টাকায় 9 টাকা 10 টাকায় 9 টাকা লাভ করলো। হ্যাঁ? তো এখন কথা হচ্ছে যে ওরা কি বেশি দিন টিকতে পারছে? না, বেশি দিন কিন্তু টিকতে পারে না। তখন না। কি হয়েছে? কম্পিটিটররা মার্কেটে চলে আসছে। তখন আল্টিমেটলি আমরা যখন সিটি সেল যেটাকে বলে থাকি, যে যারা ১ম আমাদের টেলিকম কমিউনিকেশন কোম্পানি, তো এই সিটি সেল কি এখন আছে? নাই। নাই। তার মানে নাই। নাই হ্যাঁ, স্যার। তো শুধু প্রফিট করে যাওয়া, তুমি একটা মিষ্টি দোকান দিলা বা যেকোনো একটা তুমি একটা দোকান দিলা বা যেকোনো একটা কাজ করলা, তুমি প্রচুর পরিমাণ লাভ করলা। ১ দিন ২ দিন ৩ দিন তোমার দোকানে যাবে, যখন সাইড বাই সাইড আরেকটা দোকান তোমার মতো ভালো প্রোডাক্ট বিক্রি করে এরকম পেয়ে যাবে সে, তখন কি সে কি তোমার দোকানে আসবে? কখনোই আসবে না। সে বলবে যে এবারটা চোর, হ্যাঁ, এর দোকানে আর কখনো যাওয়া যাবে না। আর কিছুই তোমার বিক্রি হবে না। তখন তোমার মার্কেট থেকে চলে যেতে হবে। তো যারা এরকম মার্কেটে স্কিমিং প্রাইসিং করে, মার্কেটের অল্প সময়ের জন্য মার্কেটে থাকতে চায় এবং তারা তো মার্কেটের টাকাগুলো তো শর্ট তুলে নিয়ে, আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলো যে না, আমাকে টিকে থাকতে হবে, আমি অনেকদিন ব্যবসা করব, আমার রেপুটেশন বাড়াতে হবে, আমার ব্যবসা এই 5 বছর 10 বছরের জন্য না, আমার ব্যবসা হচ্ছে 200 বছরের, আমার ব্যবসা 500 বছর আমি করব, আমার বাচ্চারা করবে, আমার নাতিরা করবে, তারা বংশ পরস্পরে ব্যবসা করে যাবে। সেটা যদি করতে হয়, দেন কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে প্রাইস মূল্য বাড়িয়ে না, তোমার কোয়ালিটি এনশিওরের দ্বারা কি করতে হবে? তোমার সেটা এনশিওর করতে হবে। তাহলে কি হবে? তোমার কোয়ালিটি যদি বাড়ে, তখন লোকজন যখন জানবে না তুমি রেপুটেড অর্গানাইজেশন, তখন তোমার জিনিস এমনিতেই কিনবে। দেখো আজকে তুমি যদি মার্কেটে যাও, রেপুটেড অর্গানাইজেশনের জিনিস কিন্তু তুমি সহজে চোখ বুজে বেশি দাম দিয়ে কিনে ফেলো। কিন্তু যেগুলো নতুন কোম্পানি আসছে, ওইটার দাম যদি তোমার ৫০ টাকাও লেখা থাকে, তুমি কি করো? বলো যে ভাই ৩০ টাকায় দিবেন, ৪০ টাকায় দিবেন। তো দামাদামি করো। আর তুমি দেখো যে রেপুটেড কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল অথবা বেক্সিমকো, তার দাম যদি ৬০ টাকাও হয়, তুমি দামাদামি করো না। তুমি ৬০ টাকা দিয়ে কিনে নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। যে কারণে আমাদের ওই অবস্থায় যেতে হলে কি করতে হবে? ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে? ওকে। আমরা এখন দেখব যে এই দুটার মধ্যে কোনটা আসলে আমাদের জন্য ভালো। আসলে আ শর্ট টার্ম এর কথা যদি চিন্তা করি, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন টা এটা, তুমি শর্ট টার্ম ব্যবসা করবা, প্রফিট ম্যাক্সিমাইজেশন তোমার জন্য মূল লক্ষ্য হওয়া উচিত। আর যদি লং টার্ম এ ব্যবসা করো, সেই ক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজেশন ওয়েলথ না, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ম্যাক্সিমাইজেশন টা মূল লক্ষ্য হওয়া উচিত। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন টা কেন হওয়া উচিত না? প্রফিট ধারণাটা আসলে সবার কাছে স্পষ্ট না। কেউ প্রফিট বলতে গ্রস প্রফিট কে বোঝায়, কেউ প্রফিট বলতে নেট প্রফিট কে বোঝায়। এখন কেউ যদি মনে করে একজন গরিব মানে অশিক্ষিত মানুষ, সে প্রফিট মনে করো ২ টাকার জিনিস ৩ টাকা বিক্রি করলো, তার কাছে মনে হলো যে না, আরে ১ টাকা লাভ করে ফেলছি। আসলে যে ১ টাকা লাভ করে নাই সেটা সে চিন্তা করে না। হ্যাঁ? কিন্তু আ এই জিনিসটা কিন্তু তোমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে যে অ্যাকচুয়াল তোমার লাভ হলো কিনা। ঠিক আছে? তো এই যে আ প্রফিট ধারণাটা, এটা সবার কাছে স্পষ্ট না। আর প্রফিট এর ক্ষেত্রে কিন্তু টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় না। বর্তমান যা পায় এটা বেশি পায়। মনে করো যে তুমি আ ৳১০০ দিছো আর একজনের ৳১৫০ দিলা। আমি তাকে ৳১৫০ যে দিল তাকে আমি আমার পণ্যটা বিক্রি করে দিলাম। হ্যাঁ? এটা চিন্তা করা হয়। কিন্তু টাইম ভ্যালু অফ মানি কিন্তু কনসিডার করে না যে আসলে আমি ৫ বছর পরে একটা জিনিসের মূল্য পাবো আর এখন একটা জিনিসের মূল্য পাবো। ৫ বছর পরে আমি ডাবল পাই না কেন? তারপরেও তো আমার লস হতে পারে। তাই না? আর এখন যদি আমি অর্ধেকও টাকা পাই, তারপরে কি হবে? আমার লাভ হতে পারে। সেটাকে ইনভেস্ট করে আরো লাভ করব। তো এই জিনিসগুলো প্রফিট ম্যাক্সিমাইজেশন এ বিবেচনা করা হয় না। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এই জিনিসগুলো বিবেচনা করা হয়। এখানে টাইম ভ্যালু অফ মানি বিবেচনা করা হয়। এখানে স্পষ্ট ধারণা এটা। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে সবাই এটা ক্লিয়ার একটা ধারণা সবার মধ্যে আছে। এখানে ambiguity থাকে না। আ এরপরে আমরা আ আরো কতগুলো কারণ আছে। আ যেমন এখানে রিস্ক আ এবং টাইম দুইটি কনসিডার করা হয়। এই যে ইয়ার ক্ষেত্রে, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এর ক্ষেত্রে। কিন্তু তোমার টাইম ভ্যালু অফ মানি, তারপরে রিস্ক, এটা কিন্তু ইয়াতে তোমার ওয়েলথ প্রফিট ম্যাক্সিমাইজেশন এ কনসিডার করা হয় না। কারণ যখন তুমি বেশি লাভ করতে যাবা, তখন বেশি রিস্ক নিতে হবে। তুমি বেশি লাভ করা মানে কি? হঠাৎ করে যেকোনো সময় ফল করতে পারো। যে কারণে ওইখানে রিস্কটাও কিন্তু বেশি থাকে। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এর ক্ষেত্রে তোমার রিস্কটাও কি থাকে? কম থাকে। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এর ক্ষেত্রে তোমার ইফেক্টিভ অ্যালোকেশন অফ রিসোর্সেস সম্ভব, যেটা প্রফিট ম্যাক্সিমাইজেশন এর ক্ষেত্রে সম্ভব না। আমরা এবার প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এর মধ্যে কনফ্লিক্ট বা পার্থক্য নিয়ে আলোচনা করব। In profit maximization, its main objective is to earn large amount of profit. On the other hand, in
wealth maximization, its main objective is to achieve highest market value of common stock. Profit maximization মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট আর্ন করা, ম্যাক্সিমাইজ করা। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালুটাকে বাড়ানো। In profit maximization, it emphasizes short-term financing. On the other hand, in wealth maximization, it emphasizes on long-term financing. In profit maximization, it ignores time value of money. That means time value of money is not considered here. On the other hand, in wealth maximization, it considers time value of money. অর্থাৎ এখানে time value of money consider করা হয়ে থাকে। In profit maximization, it ignores risks and uncertainty. On the other hand, in wealth maximization, it ignores risks and uncertainty. যখন একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজ করা হয় তখন কিন্তু রিস্কের কথাটা মাথায় থাকে না, তখন বেশি বেশি প্রফিট মেক করতে চায়, যে কারণে এই ক্ষেত্রে কিন্তু রিস্ক এন্ড আনসার্টেনিটি যেটা সেটা ইগনোর করা হয়। বাট ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন প্রতিষ্ঠানটিকে রাখার বিষয়ে এবং প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু বাড়ানোর বিষয়ে চিন্তা করা হয়, সেহেতু এই ক্ষেত্রে কিন্তু এটা রিস্ক এন্ড আনসার্টেনিটিকে ইগনোর করে না, অর্থাৎ রিস্ক এন্ড আনসার্টেনিটির কথা চিন্তা করি তারপরে কি করে ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করে থাকে, উদ্দেশ্য নির্ধারণ করে। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।